সুফলং শস্য শ্যামলং ভারত মাতরং বন্দে। নমস্কার, আমি স্বামী শিবরূপানন্দ, ছত্তিশগড়ের ভারত সেবাশ্রম সংঘের শাখা, সেখান থেকে আমি কথা বলছি। আজকের কিছু জ্বলন্ত সমস্যা ভারতবর্ষে দেখা গিয়েছে বেশ কিছুদিন ধরে। সেই সমস্যা উপরেই আমি আজকে আলোকপাত করব। অনেকেই হয়তো ভাববেন যে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী বর্তমান যে সমস্যা, রাজনৈতিক সমস্যা, আতঙ্কবাদের সমস্যা, এর উপরে কেন কথা বলবেন। ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্ন্যাসী সে কেবলমাত্র ধর্মীয় উপদেশ দেবে, খাবে দাবে ঘুমোবে, এরকম ধারণা নিয়ে অনেকেই বসে আছেন। কিন্তু ভারত সেবাশ্রম সংঘ সম্বন্ধে তাদের প্রকৃত জ্ঞানের অভাব কারণে এই ধরনের ধারণা নিয়ে বসে থাকেন। সেই ধারণাকে ভাঙার জন্যই, এই ভ্রান্ত ধারণাকে ভেঙে সত্যের পথে নিয়ে যাওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও ক্যামেরার সামনে উপস্থিত হতে হয়েছে। প্রথমেই বলি, ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। আমি আজকে তার জীবনী সম্বন্ধে আলোচনা করতে বসিনি। তার আদর্শ, উদ্দেশ্য, তার আবির্ভাবের কারণ সম্বন্ধে সামান্য আলোকপাত করব। পরবর্তীকালে আমি যখন আবার ক্যামেরার সামনে আসব তখন বিশদভাবে আলোচনা করব। যেহেতু আজকে এই আতঙ্কবাদজনিত সমস্যা ভারতবর্ষে, তার উপরে আলোকপাত করব বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সেবাশ্রম সংঘ, এই যে নামটা, এই নামের মধ্যেই ভারত সেবাশ্রম সংঘের যে প্রতিষ্ঠাতা তার যে ফিলোসফি, দর্শন, সেই দর্শন এবং আদর্শ, উদ্দেশ্য, সমস্ত লক্ষ্য, সমস্ত কিছুই এর মধ্যে নিহিত রয়েছে। শুধু নামটার মধ্যে 4টে অক্ষর নিয়ে এই নাম, ভারত সেবা আশ্রম সংঘ। যেহেতু ভারত প্রথমেই রয়েছে, ভারত অর্থাৎ ভারত রাষ্ট্র সর্বোপরি, তাই ভারতের যে কোনো সমস্যা উদ্ভূত হলে ভারত সেবাশ্রম সংঘের সাধুদের শুধুমাত্র ধর্মীয় উপদেশ দিয়ে ক্ষান্ত না হয়ে বলার এবং সত্যের পথে, আলোকের পথে নিয়ে যাওয়ার অধিকার ভারত সেবাশ্রম সংঘের সাধুদের আছে বলে আমি মনে করি। এই যে কিছুদিন পূর্বে কাশ্মীরের পেহেলগাঁও, সেখানে বেশ কিছু টুরিস্ট উপস্থিত, তার মধ্যে বেছে বেছে শুধু হিন্দু পরিচয় সম্পন্ন 26 জন মানুষকে নির্বিচারে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে অমানবীয়, দানবীয়, পাশবিক কাজ যারা করেছেন তাদের সমুচিত শিক্ষা ভারত সরকারের যে সৈন্যবাহিনী সমুচিত শিক্ষা দিয়েছেন। আমি প্রথমে যারা শহীদ হয়েছেন সেই
দস্যু দানব পশুদের হাতে, সেই শহীদদের প্রতি প্রথমেই আমার শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার শান্তি কামনা করি। দ্বিতীয়ত, যেসব সৈন্য ভাইরা হিন্দু শাস্ত্র, আমি ভাই বলছি, ভাই বলাটা উচিত নয়, হিন্দু শাস্ত্র অনুসারে ভয়ত্রাতাকে পিতার সমান মানা হয়। ভয়ত্রাতা যিনি যারা আমাদের নাগরিকদের ভয় থেকে ত্রাণ করেন, তিনি ভয়ত্রাতা। সেক্ষেত্রে ভারতের সৈন্যবাহিনী যারা অতন্দ্র প্রহরী হিসেবে আমাদের সীমান্ত রক্ষা করে চলেছেন, যার জন্য আমরা নিশ্চিন্তে নিদ্রা দিতে পারছি, নিশ্চিন্তে বাস করতে পারছি, তিনি হচ্ছেন ভয় থেকে ত্রাণ করেন, তিনি আমাদের পিতা সমান। তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য রাখছি। অনেকেই মনে করেন সরকার কেন সমুচিত শিক্ষা দিল না, হঠাৎ করে যুদ্ধবিরতি, এই অপারেশন সিন্দুরের বিরতি ঘোষণা হলো। আমি একজন ভারত সেবাশ্রম সংঘের সাধু। পূর্বে আমার অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা ছিল, সেই কারণে অর্থশাস্ত্রের উপর নির্ভর করে আমি কিছু বক্তব্য রাখি। আর ভারতীয়দের নাগরিকের যে কর্তব্য এবং রাজনীতিবিদদের যে কর্তব্য, সে সম্বন্ধেও কিছু আলোকপাত করতে চাই স্বল্প কথায়। যেহেতু ভিডিওতে দীর্ঘ বক্তব্য রাখা যায় না, স্বল্প বক্তব্যে আমি সমাপ্ত করব। সমালোচনা, ক্রিটিসাইজ অনেক হচ্ছে, কেন? কিন্তু স্বল্প সময়ের মধ্যে যে কাজ আমাদের সৈন্যবাহিনী করেছেন সেটা প্রশংসাযোগ্য। এবং ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, প্রধানমন্ত্রী, সর্বোপরি প্রধানমন্ত্রী, তারা অনেক দিক বিচার করে তাদের চলতে হয়। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন স্বল্প যুদ্ধবিরতি, যুদ্ধ স্থগিত, মানে করা নয়, পূর্ণ বিরতি নয়, স্বল্পকালীন যুদ্ধবিরতি, এটাকে আমি সমর্থন জানাই। এই কারণে একটা যুদ্ধে প্রবেশ করা, চক্রব্যূহে প্রবেশ করা অনেক সহজ। মহাভারতে অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করেছিলেন, কিন্তু তার কাছে বেরোবার কোনো উপায় জানা ছিল না। তো যুদ্ধে প্রবেশ করা অনেক সহজ, যুদ্ধ থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। সম্পূর্ণ যুদ্ধ, যেমন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেকে রাশিয়া বেরোতে পারছে না, ইউক্রেনও বেরোতে পারছে না। ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যে যুদ্ধ চলছে গাজা পট্টিতে, সে যুদ্ধ থেকেও কেউ দীর্ঘকালীন। এতে দুজনেরই অর্থনীতি অত্যন্তভাবে বিপন্ন অবস্থায় চলে যাচ্ছে। দুজনেরই, রাশিয়ারও চলে যাচ্ছে, ইউক্রেনেরও চলে যাচ্ছে। ভারতবর্ষের এখন পাখির চোখ হচ্ছে, অর্জুন যখন
দ্রোণাচার্য পরীক্ষা নেয়, অস্ত্র পরীক্ষা, তখন বলল, তুমি পাখির কি দেখছো? সকলেই বলল, আমি পাখি দেখছি, পাখির পাখনা দেখছি, পাখির গলা পর্যন্ত দেখছি। অর্জুন বলল, পাখির চোখ দেখছি, ওই চোখ বিদ্ধ করার। তা আমাদের পাখির চোখ হচ্ছে ভারতবর্ষকে, মা ভারতীকে বৈভবশালিনী, অতি বৈভবশালিনী মা ভারতীতে রূপান্তর করা, ভারতকে অতি শক্তিশালী একটি রাষ্ট্রে এবং তার সঙ্গে অতি বৈভবশালী একটি রাষ্ট্রে পরিণত করা। সেখানে যদি ভারত সরকার মনে করেন যে আমি বৃহত্তর যুদ্ধে প্রবৃত্ত হলে আমার সেই লক্ষ্য পূরণ হবে না, তাহলে তারা যদি যুদ্ধবিরতি ঘোষণা করেন, আমার পূর্ণ ভারত সেবাশ্রম সংঘের সাধু হিসেবে আর অর্থনীতির ছাত্র হিসেবে আমার পূর্ণ সমর্থন থাকবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সমস্ত কিছু দেখবেন। অনেকেই মনে করেন যে আতঙ্কবাদীদের মারলে সমস্যার সমাধান হবে। আতঙ্কবাদী কেবলমাত্র আতঙ্কবাদী যারা এইসব অমানবিক ঘটনা ঘটিয়েছে তাদের মারলেই সমস্যার সমাধান হয় না। আতঙ্কবাদীদের পিছনে যারা আতঙ্কবাদীদের পালন করেন তাদেরও শেষ করতে হবে। সেটা ভারত সরকার 9টি জায়গাতে এয়ার স্ট্রাইক করে সেটা সম্পন্ন করেছেন। কিন্তু আমি মনে করি এটা পাকিস্তান শুধুমাত্র আতঙ্কবাদীদের পালন করেন এটাই শেষ কথা নয়। আতঙ্কবাদীদের পালনকর্তাকেও যারা উৎসাহ প্রদান করেন তারাও সমানভাবে দোষী। বৃহত্তর কিছু সুপার পাওয়ার রাষ্ট্র আছে যারা চায় না ভারত রাষ্ট্র সুপার পাওয়ার হোক। ভারত রাষ্ট্র আর্থিক দৃষ্টিকোণ থেকে অতি বৈভবশালী, অতি বিত্তশালী একটি ভারত রাষ্ট্র তৈরি হোক, এটা চায় না। ভারত রাষ্ট্র প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে সুপার পাওয়ারে পরিণত হোক, এটা তাদের আকাঙ্ক্ষা নয়। সেজন্য তারা কিছু বৃহৎ রাষ্ট্র আছে, নানা কারণে আমি সেই নাম বলতে চাই না, সকলেই বুঝে নেবেন, সকলের বুদ্ধি আছে, বিচার শক্তি আছে, তারা বুঝে নেবেন। তাই তাদের থেকেও আমাদের খুব সাবধান হতে হবে। কিছু রাষ্ট্র, আমাদের রাষ্ট্রনীতির ভাষায় আছে, কোনো রাষ্ট্রই কারুর পার্মানেন্ট বন্ধু নয়, কোনো রাষ্ট্রই কারুর পার্মানেন্ট শত্রু নয়। জিওপলিটিক্যাল কারণে সাময়িকভাবে কেউ বন্ধু হয়, জিওপলিটিক্যাল কারণে সাময়িকভাবে কেউ শত্রু হয়। আমরা দীর্ঘকাল দেখে আসছি ভারত রাষ্ট্রকে, যে ভারত রাষ্ট্রকে একদা সবাই বলতো যে এটা সাপ, ভূত, ওঝা, গুণিন এদের দেশ, সেই ভারত রাষ্ট্র আজকে বিশ্বের তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে, এটা সকলের সহ্য হয় না। কাজেই ভারতবর্ষের আভ্যন্তরীণ শান্তিকে বিঘ্নিত করে ভারতবর্ষের অর্থনীতিকে বিপন্ন অবস্থায়, পুনর্মূষিক ভব অবস্থায় নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য। সেই জন্য পাকিস্তানকে আমাদের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে, ভারত সরকারের সঙ্গে বন্ধুর বেশে থেকেও আমরা দেখেছি তারা পাকিস্তানকে চিরকাল আর্থিক মদত, তার প্রমাণ আমরা পাচ্ছি যে ইন্টারন্যাশনাল মানি ফান্ড থেকে ইদানিং গ্রে লিস্টে না, পাকিস্তানকে গ্রে লিস্টে না ফেলে দিয়ে
আবার তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা হয়েছে। এবং এই ঋণ দেওয়া যে কাদের অঙ্গুলি হেলনে হয়েছে, কোন রাষ্ট্রের অঙ্গুলি হেলনে হয়েছে, কোন কোন রাষ্ট্রের অঙ্গুলি হেলনে হয়েছে তা আমরা সবাই বুঝতে পারি। কাজেই আমার সাজে না মোদিজিকে কোনো উপদেশ দেওয়া, তিনি অনেক অনেক বেশি জানেন, বোঝেন। তবু আমার থাকবে, উপদেশ নয়, আমার আবেদন থাকবে তিনি যেন এই সব রাষ্ট্র থেকে সাবধান থাকেন যারা বন্ধুর বেশে শত্রুকে মদত করে যায়। আজকে এই পর্যন্ত বলেই আমি সমাপ্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, भारत माता की जय, गुरु जी महाराज जी की जय।